বাংলাদেশে কোটি কোটি নেতা কর্মী সমর্থকের দল বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার পর এবং এই দলটির নেতা কর্মী সমর্থকদের ওপর ঢালাও মামলা দেওয়ার পর গ্রেফতার চালাবার পর এখন যখন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে বলে ফেলেছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন এবং ফিরে প্রয়োজনে তিনি আত্মসমর্পণ করবেন আদালতে এবং মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই তিনি ফিরবেন, তখন এ বিষয়ে একরকমের নিশ্চিত থাকা যায় যে অন্তত এই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতার কোনো আশা নাই। মানে একদিকে যেমন কোটি কোটি ব্যক্তিকে আপনি রাজনীতির বাইরে, রাজনৈতিক অধিকারের বাইরে, নির্বাচনের বাইরে রেখে এবং এদের সকলের বিচার করে ফেলা দরকার, এমন একটা প্রতিশোধমূলক রাজনৈতিক বয়ান হাজির করে দেশে শান্তি স্থিতিশীলতা আনতে পারেন না। তেমনি দলটা যেহেতু উবে যায় নাই, উধাও হয়ে যায় নাই, এমনকি এদের প্রধান নেত্রী শেখ হাসিনা, যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে, তিনিও যেহেতু দেশে ফিরতে এখন পিছপা হচ্ছেন না, বরং দেশে ফিরবেন ঘোষণা দিয়ে ফেলছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তিনি কিভাবে এরকম আনফেজড আছেন, অবিচল আছেন, কেন তিনি মৃত্যুকে ভয় করেন না, এসব শিরোনাম হচ্ছে। কিন্তু কেউ লিখছে না যে এই যে শেখ হাসিনা তিনি দেশে ফেরার কথা ভাবছেন কিভাবে, সাহস করছেন কেন, তার তো দেশে ফেরার কোনো অধিকার নাই। এতে স্পষ্ট যে এই রাজনৈতিক বিভাজনের বিষয়টা আন্তর্জাতিক মহলেও পরিষ্কার, এবং পরিষ্কার যে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে দেশের বাইরে রাখতেই এ ধরনের বিচার কাজ পরিচালিত হয়েছে এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করতেই শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। এমন একটা পরিস্থিতিতে এই যে কি ঘটে যাবে, কি ঘটে যাবে, কি জানি হয়ে যেতে পারে, কি হতে যাচ্ছে, এই নিয়ে শঙ্কা আগামী কয়েক মাসে যে অন্তত কাটবে না সেটা নিশ্চিত। তিনি চান আওয়ামী লীগকে রাজনীতির অধিকার দেওয়া হোক, তার না হয় বিচার হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের ব্যক্তিবর্গকে সকল নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক এবং সাধারণ মানুষ সিদ্ধান্ত নিতে পারুক যে তারা আওয়ামী লীগকে চায় কি চায় না। এসব ঝুঁকি নিতে যেহেতু শেখ হাসিনার বিরোধী রাজনৈতিক পক্ষ রাজি নয়, কাজেই একটা স্থিতিশীলতা, শান্তি, শান্ত পরিবেশ খুব শিগগিরই বাংলাদেশে আসা সম্ভব নয়। একটা বড় কোনো বিস্ফোরণের অপেক্ষায় বাংলাদেশ আসলে প্রতিদিন দিন গুনছে। শেখ হাসিনা দেশে ফিরলে কোটি মানুষের সমাবেশ হয়ে যাবে, লাখ লাখ মানুষের সমাবেশ হয়ে যাবে, সেসব বলে যেমন আওয়ামী লীগের নেতৃত্ব, নেতাকর্মী সমর্থকেরা একরকমের একটা জনবিস্ফোরণের কথা বলছেন, সে ভবিষ্যৎবাণী করছেন তাদের প্রত্যাশা থেকে। অন্যদিকে শেখ হাসিনা ফেরবার আগে আসলে কি ঘটে যাবে, যে কারণে শেখ হাসিনা ফিরতে পারবেন, তা নিয়েও কিন্তু নানা রকম বিশ্লেষণ আছে। এমন পরিস্থিতিতেই কিন্তু মানে একটা অন্য পক্ষ সবসময় একরকমের অস্ত্রে শান দিতে থাকে, মানে একরকমের গুছিয়ে রাখে যে এই ফাঁকেই ঢুকে পড়া যায় কিনা, ক্ষমতায় বসে পড়া যায় কিনা। শেখ হাসিনা বারবার বলতেন পঞ্চদশ সংশোধনী যে তারা এনেছিলেন সংবিধানে 2011 সালের জুন মাসে, যে সংশোধনীটা মাত্র বাতিল হলো, এমনকি আপিল বিভাগের রায়েও সেই সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা দখলের সকল পথ বন্ধ করেছিল এবং ওই যে সংবিধান স্থগিত রাখা, এসবের সকল পথ বন্ধ করেছিল। শেখ হাসিনা বারবার বলতেন, বিশেষ করে ওই যে 1/11 সরকারের অভিজ্ঞতার পর 2008-এ নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবার পর সেই সংসদেই কিন্তু এই পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছিল এবং তখন আওয়ামী লীগ সরকারের কথা ছিল এই যে 1/11 সরকারটা যেভাবে গঠিত হলো, পেছনে সেনাবাহিনী, সামনে সুশীল সমাজের প্রতিনিধিরা, এ ধরনের ব্যবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপটে চিরতরে বন্ধ করা দরকার। ওই যে সেনানিবাস থেকে যখন তখন বেরিয়ে এসে সালাম দিয়ে দেশের দায়িত্ব নিয়ে ফেলা, এই সংস্কৃতি থেকে যেমন বেরিয়ে আসা দরকার। শেখ হাসিনা বারবার চিহ্নিত করতেন বাংলাদেশের সুশীল সমাজকেও, যারা 1/11 সময় মুখোশ খুলে বেরিয়ে এসেছিলেন এবং তারা রীতিমতো ক্ষমতা দখল করে বসেছিলেন এবং
-2 ফর্মুলা, 2 নেত্রীকে চলে যেতে হবে, এসব কলাম লেখা শুরু করেছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। প্রথম আলো, ডেইলি স্টারের নেতৃত্বে আর্মি পেছনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিদের সামনে বসিয়ে বাংলাদেশের সাধারণ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া চিরতরে বন্ধ করে দিয়ে একটা অনির্বাচিত অবৈধ সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার যে নীল নকশা বাস্তবায়ন শুরু হয়েছিল, শেখ হাসিনা বলতেন যে এটা চিরতরে বন্ধ হওয়া দরকার। ইউনূস তো সে সময়েই ১/১১ সরকার বসলো, এর কয়েক সপ্তাহের মধ্যে, 1 মাসেরও কম সময়, সেই জানুয়ারি মাসেই দেশে ফিরে এলেন এবং এসে ঘোষণা দিলেন যে তিনি রাজনৈতিক দল গঠন করবেন। জরুরি অবস্থার মধ্যে সবার রাজনৈতিক কার্যক্রম বন্ধ, শুধু ইউনূসকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হলো। তবুও তিনি মাস 3 চেষ্টা করেও সাধারণ মানুষের সাড়া না পেয়ে তারপর সরে যেতে বাধ্য হয়েছিলেন রাজনীতি থেকে। শেখ হাসিনা বলতেন যে ওই যে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা যারা ভোটে দাঁড়ালে 5টা ভোটও পাবেন না, তাদের এই যে ক্ষমতায় যাওয়ার অভিলাষ, এটা বন্ধ করা দরকার। এগুলো বন্ধ করতেই পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল। পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে উচ্চ আদালত বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে এনেছে। সেটা বারবার আলোচিত হচ্ছে, শিরোনাম হচ্ছে বটে, কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এমন একটা সময়ে যখন আসলে নির্বাচিত সরকার, বিএনপি সরকার জানে তাদের কোনো স্থিতিশীলতা নাই। কারণ একদিকে তারেক রহমান শক্তিশালী অনেকগুলো পক্ষকে খেপিয়ে তুলেছেন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি তার উপর সন্তুষ্ট নয়, আর শেখ হাসিনা ঘোষণা দিচ্ছেন তিনি দেশে ফিরে আসবেন। তিনি দেশে ফিরে এলে তারেক রহমান জানেন যে জনস্রোত তৈরি হবে, যে সমর্থনের জোয়ার তৈরি হবে, তাতে তার এই ভাগাভাগি সাজানো নির্বাচনের সরকারটা একরকমের ভেসে যেতে পারে। এই পরিস্থিতিতে তারেক রহমান এটাও জানেন শেষ পর্যন্ত আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে তাকে যারা সমর্থন দিয়েছিলেন, সেই সেনাবাহিনী যাকে সমর্থন এখন দেবেন তিনি ক্ষমতায় টিকে থাকবেন। আরব বসন্তের কথা মনে করেন, 2011 সালের পর একের পর এক দীর্ঘ শাসনের অবসান ঘটল আরব দেশগুলোতে। তিউনিসিয়া, মিশর এবং লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, এসব দেশে আরও সংঘাত প্রবল হলো যে দীর্ঘ শাসন, স্বৈর শাসকদের, ক্ষমতাধর শাসকদের, একনায়কদের শাসনের অবসান ঘটাতে হবে। কিন্তু এর পরপরই নির্বাচন হলো বা যেসব পট পরিবর্তন ঘটলো তার পরিপ্রেক্ষিতে দেখা গেল সেনাবাহিনী এক এক দেশে এক এক রকম ভূমিকা নিল, এবং সেনাবাহিনী যে ভূমিকা পালন করতে চায় সে ভূমিকাটাই আসলে আন্দোলনের এবং গণতন্ত্রের প্রকৃতি নির্ধারণ করলো। মিশরে আবদেল ফাতাহ আল সিসির মতো একজন কঠোর সামরিক শাসককে বসিয়ে আবারও দশকের বেশি ধরে সরকার পরিচালনা যেমন চলছে, তেমনি তার মাধ্যমে মুসলিম ব্রাদারহুড সহ ইসলামী চরমপন্থী গোষ্ঠীগুলোকে ঠেকানো গেল। তিউনিসিয়ায় সামরিক বাহিনী পেছন থেকে বারবার গণতান্ত্রিক ধারা সুসংহত করতে নানা রকম গণতান্ত্রিক উত্তরণের পথ পরিচালনায় প্রধান ভূমিকা পালন করতে থাকলো। লিবিয়া, সিরিয়া, ইয়েমেনে সামরিক বাহিনী সংঘাতকে আরো প্রবল করে তুলল। কাজেই আরব বসন্তের কথাও যদি মাথায় রাখি, মানে আন্দোলন কোন ধারায় যাবে, মানে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনটাও সফল হবে কি হবে না, সেটা কিন্তু ওয়াকারুজ্জামানের বাহিনী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে, মানে সরকারকে রক্ষায়, জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করবে, নাকি আসলে আন্দোলনের পথে পরিচালিত হবে, আন্দোলনকারী পক্ষের পক্ষ নেবে। সেই সিদ্ধান্তে যখন ওয়াকারুজ্জামানের বাহিনী আন্দোলনকারীদের পক্ষে গেছেন তখনই কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কাজেই তারেক রহমান জানেন যে শেখ হাসিনা যে হুঙ্কার ছাড়ছেন যে তিনি দেশে ফিরবেন, একদিকে সেটা যেমন আন্তর্জাতিক পক্ষগুলোর সমর্থনে ঘটতেই হবে, তার পেছনে আন্তর্জাতিক পক্ষগুলো না থাকলে শেখ হাসিনার এমন ঘোষণার প্রতিক্রিয়াই হতো ভিন্ন, তেমনি তারেক রহমানও জানেন যে এই সময়টায়
সেনাবাহিনীর ভেতরে একটা আলাদা উত্তেজনা, আলাদা আলোড়ন সৃষ্টি হতে পারে নানা কারণে। একদিকে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দেশে ফিরিয়ে আনবেন এই ওয়াকারুজ্জামান বাহিনী, সেটাকে বিশ্বাস করবার কারণ আছে কিনা। অন্যদিকে এই যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেল, এর ফলে মার্শাল ল জারি করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের যে পথ প্রশস্ত হলো, তাতে সেনাবাহিনীর পক্ষে ক্ষমতা গ্রহণ করা সম্ভব। এবং অনেকেই বলছেন সেরকম একটা পরিস্থিতিতে সকলেরই ১/১১ সরকার দায়িত্ব নেওয়ার পরেও যেটা হয়েছিল, যে একটা সীমিত পরিসরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছিল, ঘরোয়া রাজনীতির অনুমোদন ছিল, জরুরি অবস্থা জারি হয়েছিল, এবং সে পরিস্থিতিতে শেখ হাসিনা যেমন দেশে ফিরে আসতে পারবেন এবং আদালতে যাবেন, এবং আদালতের পরিস্থিতিও তখন বদলে যাবে, কারণ সেটা তখন সরাসরিভাবে জামায়াতে ইসলামী বিএনপির নিয়ন্ত্রণে আর থাকবে না। শেখ হাসিনা সহ আওয়ামী লীগও তখন যেমন সীমিত পরিসরে রাজনীতি করতে পারবে, তেমনি তারেক রহমান, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলো সীমিত পরিসরে একরকমের আবদ্ধ হয়ে পড়বে। সে অবস্থায় তারেক রহমানের জন্য দেশে থাকা নিরাপদ হবে কিনা, যেই তারেক রহমান সেনাবাহিনীকেই মুচলেকা দিয়ে তারপর দেশ ছেড়েছিলেন কখনো রাজনীতিতে ফিরে না আসার, এবং তাদেরই গ্রিন সিগন্যালে দেশে এসে ক্ষমতা গ্রহণ করেছিলেন, চরমপন্থী গোষ্ঠীকে ঠেকিয়ে একটা রাজনৈতিক পরিসর তৈরির প্রতিশ্রুতি দিয়ে। ঠিক তেমনিভাবে জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলো, যেগুলো ওয়াকার না হাসনাত স্লোগান তুলেছে, তাদের কি পরিণতি হবে? যারা ব্যাপক পরিমাণ মববাজি করেছে, বিশৃঙ্খলা করেছে, এখনো করছে, তাদের কি পরিণতি হবে সেসব নিয়েও প্রশ্ন আছে। আবার বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে এই যে সম্প্রতি ওয়াকারুজ্জামান সহ সশস্ত্র বাহিনীর ৩ বাহিনীতেই এই যে সম্প্রতি ১.৫ শতাধিক কর্মকর্তাকে পুরনো তারিখ থেকে প্রমোশন দেওয়া হলো, ডাবল প্রমোশন দেওয়া হলো গোলাম আজম পুত্রকে কিংবা কর্নেল হাসিনুর রহমানকে, এবং বিভিন্ন সময়ে জঙ্গিবাদের সঙ্গে জড়িত সন্দেহে বিচারের মুখোমুখি হওয়া, পুলিশের অভিযানে নিহত হওয়া এমন সব ব্যক্তিবর্গকে যে পুরস্কৃত করা হলো সেনাবাহিনীর ভেতরে, অনেকেই বলছেন সেটাও সেনাবাহিনীর ভেতরে একটা বড় ধরনের পালাবদল ঘটে যাওয়ার ইঙ্গিত বটে। তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর কোন পক্ষ এ সময়ে চাঙা হয়ে উঠে কি ঘটিয়ে ফেলবেন, সে বিষয়ে নানা তরফে নানা রকম খবর আছে। দেশের ভেতরে সিভিলিয়ান পরিসরে যেমন রাজনৈতিক পরিসরে স্থিতিশীলতা নাই, সেনাবাহিনীর ভেতরেও ২০২৪-এর আগস্টের পর থেকে স্থিতিশীল একটা পরিস্থিতির কোনো লক্ষণ নাই। এ অবস্থায় কোন পক্ষ চাঙা হয়ে ওঠে, কোন পক্ষ মার্শাল ল জারি করতে এগিয়ে আসে, আর কোন পক্ষ কখন একটা বিপ্লব ঘটিয়ে ফেলতে চায়, বিশেষ করে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার মাধ্যমে যখন অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি আর মৃত্যুদণ্ড রইল না, আর কোন পক্ষই বা কাকে সামনে রেখে, পেছনে কার সমর্থন নিয়ে সামনে এগিয়ে